বাংলা অনার্স দ্বিতীয় বর্ষ মধ্যযুগের কবিতা পদ্মাবতী গ বিভাগ রচনামূলক প্রশ্ন। আলাওলের পদ্মাবতী কাব্যে বর্ণিত বাঙালি সংস্কৃতির পরিচয় দাও, অথবা পদ্মাবতী কাব্যে আরাকান রাজ্যের সমসাময়িক বাঙালি সমাজের যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও, অথবা আলাওলের পদ্মাবতী কাব্যে বর্ণিত বাঙালি সমাজের সংস্কৃতির পরিচয় দাও। ভূমিকা: বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার মহাকবি আলাওলের অবদান সর্বজন স্বীকৃত। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার মহাকবি আলাওলের অবদান সর্বজন স্বীকৃত। আলাওল আরাকান রাজসভার অন্যতম কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে তিনি শিরোমণি আলাওল রূপে শীর্ষস্থানের অধিকারী। আলাওল আরাকান রাজসভার অন্যতম কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে তিনি শিরোমণি আলাওল রূপে শীর্ষস্থানের অধিকারী। পদ্মাবতী কবি আলাওলের প্রথম শ্রেষ্ঠ কাব্য। পদ্মাবতী কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য। পদ্মাবতী কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য। কাব্যটি প্রখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির পদুমাবত কাব্যের অনুবাদ। আলাওল আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী কাব্যটি রচনা করেন। পদ্মাবতী কবি আলাওলের প্রথম শ্রেষ্ঠ কাব্য। কাব্যটি প্রখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির পদুমাবত কাব্যের অনুবাদ। আলাওল আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী কাব্যটি রচনা করেন। কাহিনীর রূপায়ণ, চরিত্র চিত্রণ, প্রকাশভঙ্গি, প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে কবি মৌলিকতার স্বাক্ষর রেখেছেন। এ কাব্যে তিনি চিরায়ত বাংলার শাশ্বত প্রকৃতি, সমাজ, পরিবেশ ও সংস্কৃতিকে নিপুণ তুলির আঁচড়ে তুলে ধরেছেন। কাব্যের সৃষ্ট চরিত্রগুলো বাঙালি সংস্কৃতিজাত। পদ্মাবতী কাব্যে সমসাময়িক বাঙালি সমাজ ও সংস্কৃতি। পদ্মাবতী কাব্যের আখ্যায়িকাকে আমরা যদি বিশ্লেষণ করি তবে দেখতে পাব এর কাহিনীর পরিবেশ, প্রতিবেশ, ঘটনাবলী, বিশ্লেষণ, চরিত্র চিত্রণ যেন বাংলা ও বাঙালির ছাঁচে করা। পদ্মাবতী কাব্যের আখ্যায়িকাকে আমরা যদি বিশ্লেষণ করি তবে দেখতে পাব এর কাহিনীর পরিবেশ, প্রতিবেশ, ঘটনাবলী, বিশ্লেষণ, চরিত্র চিত্রণ যেন বাংলা ও বাঙালির ছাঁচে করা। কবিতার কাব্যের নায়ক নায়িকা রত্নসেন ও পদ্মাবতীর যে প্রণয় কাহিনী চিত্রিত করেছেন সেখানেও চিরায়ত বাংলা ও বাঙালির মানুষজাত প্রেমের চিরন্তন রূপটি উঠে এসেছে। কবিতার কাব্যের নায়ক নায়িকা রত্নসেন ও পদ্মাবতীর যে প্রণয় কাহিনী চিত্রিত করেছেন সেখানেও চিরায়ত বাংলা ও বাঙালির মানুষজাত প্রেমের চিরন্তন রূপটি উঠে এসেছে। তাদের প্রেম সাংসারিক ও সামাজিক সত্তার ভেতরেই অঙ্কিত হয়েছে। সেখানে দেখা যায় চিরায়ত বাংলার পারিবারিক জীবনের একটি পূর্ণাঙ্গ চিত্র। কবির সমসাময়িক বাংলার সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মনে প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, সর্বোপরি পারিবারিক বন্ধন কবি নাগমতী ও রত্নসেনের মায়ের চরিত্রের মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। রত্নসেনের মায়ের সন্তান বাৎসল্যের রূপটি মমতাময়ী বাঙালি মায়ের চিরন্তন রূপের পরিচয় বহন করে। রত্নসেনের মায়ের সন্তান বাৎসল্যের রূপটি মমতাময়ী বাঙালি মায়ের চিরন্তন রূপের পরিচয় বহন করে। পদ্মাবতী কাব্যে বাঙালি পরিবারের রীতিনীতি চমৎকারভাবে উঠে এসেছে। পদ্মাবতী কাব্যে বাঙালি পরিবারের রীতিনীতি চমৎকারভাবে উঠে এসেছে। পদ্মাবতীর বাবা একজন যোগীর কাছে মেয়ের বিয়ে দিতে রাজি হননি, কিন্তু শিবের অনুগ্রহ যখন তিনি জানতে পারেন রত্নসেন একজন রাজা, তখন তিনি তার হাতে মেয়েকে তুলে দিতে রাজি হন। পদ্মাবতীর বাবা একজন যোগীর কাছে মেয়ের বিয়ে দিতে রাজি হননি, কিন্তু শিবের অনুগ্রহ যখন তিনি জানতে পারেন রত্নসেন একজন রাজা, তখন তিনি তার হাতে মেয়েকে তুলে দিতে রাজি হন। এখানে কন্যাদায়গ্রস্ত একজন বাঙালি পিতা মেয়ের ভবিষ্যৎ চিন্তার দিকটি প্রতিফলিত হয়েছে। কন্যাদায়গ্রস্ত একজন বাঙালি পিতার মেয়ের ভবিষ্যৎ চিন্তার দিকটি প্রতিফলিত হয়েছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে কন্যা সম্প্রদান, যৌতুক প্রদান, আদর আপ্যায়ন, ভোজন, সখীদের হাসি ঠাট্টা, রঙ্গ তামাশা, বিবাহোত্তর বাসর ঘরের চিত্র সবকিছু বাঙালির জীবনাবরণকে মনে করিয়ে দেয়। এছাড়া বিয়ের অনুষ্ঠানে কন্যা সম্প্রদান, যৌতুক প্রদান, আদর আপ্যায়ন, ভোজন, সখীদের হাসি ঠাট্টা, রঙ্গ তামাশা, বিবাহোত্তর বাসর ঘরের চিত্র সবকিছু বাঙালির জীবনাবরণকে মনে করিয়ে দেয়।
বাঙালি নারীর সরাতিবাদের সহজাত ভীতি, বাঙালি নারীর সতীনের বা নিজের স্বামীকে হারানোর সহজাত ভীতি ও ঈর্ষা পদ্মাবতী কাব্যে চমৎকারভাবে উঠে এসেছে। রাজা রত্নসেন শিকারে যাওয়ার পর নাগবন্তী শুক পাখির কাছে জানতে চায় তার মতো সুন্দরী আর কোথাও আছে কিনা। রাজা রত্নসেন শিকারে যাওয়ার পর নাগবন্তী শুক পাখির কাছে জানতে চায় তার মতো সুন্দরী আর কোথাও আছে কিনা। জবাবে শুক পাখি যখন পদ্মাবতীর রূপের প্রশংসা করে তখন নাগমতী ঈর্ষায় জ্বলে যায়। জবাবে শুক পাখি যখন পদ্মাবতীর রূপের প্রশংসা করে তখন নাগমতী ঈর্ষায় জ্বলে যায়। সাথে সাথে মনে ভয় জাগে, রাজা যদি পদ্মাবতীর রূপের খবর পান তবে তাকে বিয়ে করে আনতে পারে। এজন্য নাগমতী শুককে হত্যা করার আদেশ দেন। এজন্য নাগমতী শুককে হত্যা করার আদেশ দেন। কবির ভাষায় মনে ভাবে এমন মনে ভাবে এমতো নৃপতি যদি শুনে, রাজ্যপাট তেজিয়া যাইব ততক্ষণে, হলাহল বিষাঙ্কুর ফের হইল পাখি, সর্বসুখ ভ্রষ্ট হইব যদি তারে রাখি। কবির ভাষায় মনে ভাবে এমতো নৃপতি যদি শুনে, রাজ্যপাট ত্যাজিয়া যাইব ততক্ষণে, হলাহল বিষাঙ্কুর ফের হইল পাখি, সর্বসুখ ভ্রষ্ট হইব যদি তারে রাখি। মনে ভাবে এমতো নৃপতি যদি শুনে, রাজ্যপাট তেজিয়া যাইব ততক্ষণে, হলাহল বিষাঙ্কুর ফের হইল পাখি, সর্বসুখ ভ্রষ্ট হইব যদি তারা রাখি। পদ্মাবতীর রূপ বর্ণনা করতে গিয়ে কবি আলাওল তার নায়িকার যে রূপাঙ্কিত করেছেন তাতে একজন বাঙালি ললনার অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। রূপ বন্টন খণ্ডে কবি যে উপমা ব্যবহার করেছেন সেটা চিরায়ত বাংলার প্রকৃতি ও পরিবেশের। পদ্মাবতীর রূপ বর্ণনা করতে গিয়ে কবি আলাওল তার নায়িকার যে তার নায়িকাকে যেভাবে রূপাঙ্কিত করেছেন তাতে একজন বাঙালি ললনার অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। রূপ বন্টন খণ্ডে কবি যে উপমা ব্যবহার করেছেন সেটা তো চিরায়ত বাংলার প্রকৃতি ও পরিবেশের। যেমন ১. তার মধ্যে সীমন্ত খড়গের ধার যিনি, বলা হোক মধ্যে কিবা স্থির সৌদামিনী। বলা হোক মধ্যে কিবা স্থির সৌদামিনী। তার মধ্যে সীমন্ত খড়গের ধার যিনি, বলা হোক মধ্যে কিবা স্থির সৌদামিনী। তার মধ্যে সীমন্ত খড়গের ধার যিনি, বলা হোক মধ্যে কিবা স্থির সৌদামিনী। ২. প্রভারুণ বর্ণ আখি সুচারু নির্মল, লাজে ফেল জলান্তরে পদ্ম নীলোৎপল। প্রভারুণ বর্ণ আখি সুচারু নির্মল, লাজে ফেল জলান্তরে পদ্ম নীলোৎপল। প্রভারুণ বর্ণ আখি সুচারু নির্মল, লাজে ফেল জলান্তরে পদ্ম নীলোৎপল। প্রভারুণ বর্ণ আখি সুচারু নির্মল, লাজে ফেল জলান্তরে পদ্ম নীলোৎপল। সুচারু সুরস অতি রাতুলধর, লাজে বিম্ব বান্ধুলি গমন বনান্তর। ৩. সুচারু সুরস অতি রাতুল অধর, লাজে বিম্ব বান্ধুলি গমন বনান্তর। ৩. সুচারু সুরস অতি রাতুল অধর, লাজে বিম্ব বান্ধুলি গমন বনান্তর। সুচারু সুরস অতি রাতুল অধর, লাজে বিম্ব বান্ধুলি গমন বনান্তর। ৪. দেখিয়া বদন চক্ষু মনে ধন্দবাসী, দিনে দিনে ক্ষীণ হত্র পূর্ণিমার শশী। দেখিয়া বদন চক্ষু মনে ধন্দবাসী, দিনে দিনে ক্ষীণ হত্র পূর্ণিমার শশী। দেখিয়া বদন চক্ষু মনে ধন্দবাসী, দিনে দিনে ক্ষীণ হত্র পূর্ণিমার শশী। কবি আলাওল পদ্মাবতী কাব্যে সিংহল দ্বীপ বর্ণনা খণ্ডে যেন আরও একটি বাংলার রূপ অঙ্কন করেছেন। সেখানে গাছপালা, ফলমূল, পশু পাখি প্রভৃতি যেন চিরায়ত বাংলার আনাচে কানাচে সহজ শ্যামল প্রকৃতির ছবি। কবি আলাওল পদ্মাবতী কাব্যে সিংহল দ্বীপ বর্ণনা খণ্ডে যেন আরও একটি বাংলার রূপ অঙ্কন করেছেন। কবি আলাওল পদ্মাবতী কাব্যে সিংহল দ্বীপ বর্ণনা খণ্ডে যেন আরও একটি বাংলার রূপ অঙ্কন করেছেন। সেখানে গাছপালা, ফলমূল, পশু পাখি প্রভৃতি যেন চিরায়ত বাংলার আনাচে কানাচে সহজ শ্যামল প্রকৃতির ছবি। কবির ভাষায় ১. চারিপাশে তাহান সঘন উপবন, উঠিয়া ধরণী হনতে লাগিছে গগন। চারিপাশে তাহান সঘন উপবন, উঠিয়া ধরণী হনতে লাগিছে গগন। চারিপাশে তাহান সঘন উপবন, উঠিয়া ধরণী হনতে লাগিছে গগন। ২. মনোহর উদ্যান
কহিতে নাহি অন্ত, ফুল ফল ফুলে ষড়ঋতু সদায়ে বসন্ত। মনোহর উদ্যান কহিতে নাহি অন্ত, ফল ফুলে ষড়ঋতু সদায়ে বসন্ত। মনোহর উদ্যান কহিতে নাহি অন্ত, ফল ফুলে ষড়ঋতু সদায়ে বসন্ত। ৩ ফল ভরে নম্র অতি আম্র কাঠোয়াল, বড় হর খিরিনি খাজুর আর তাল। ফল ভরে নম্র অতি আম্র কাঠোয়াল, বড় হর খিরিনি খাজুর আর তাল। গুয়া নারিকেল বেল ডালিম্ব সোলঙ্গ, নারঙ্গ কমলা শ্যামতারা কাউরঙ্গ। গুয়া নারিকেল বেল ডালিম্ব সোলঙ্গ, নারঙ্গ কমলা শ্যামতারা কাউরঙ্গ। ফল ভরে নম্র অতি আম্র কাঠোয়াল, বড় হর খিরিনি খাজুর আর তাল। গুয়া নারিকেল বেল ডালিম্ব সোলঙ্গ, নারঙ্গ কমলা শ্যামতারা কাউরঙ্গ। ৪ দিঘি পুষ্করিণী অতি দেখিতে অপার, মথুন তরাসে লাকাইছে পারাবার। দিঘি পুষ্করিণী অতি দেখিতে অপার, মথুন তরাসে লাকাইছে পারাবার। দিঘি পুষ্করিণী অতি দেখিতে অপার, মথুন তরাসে লাকাইছে পারাবার। পদ্মাবতী কাব্যে কবি রত্ন সেন ও পদ্মাবতীর প্রেমকে অতি শিল্প চাতুর্যের সাথে উপস্থাপন করেছেন। সেখানে তিনি বাঙালি প্রেমিক সত্তাকে যেন আরও জীবন্ত করে তুলেছেন। পদ্মাবতী কাব্যে কবি রত্ন সেন ও পদ্মাবতীর প্রেমকে পদ্মাবতী কাব্যে কবি রত্ন সেন ও পদ্মাবতীর প্রেমকে পদ্মাবতী কাব্যে কবি রত্ন সেন ও পদ্মাবতীর প্রেমকে অতি শিল্প চাতুর্যের সাথে উপস্থাপন করেছেন। সেখানে তিনি বাঙালি প্রেমিক সত্তাকে যেন আরও জীবন্ত করে তুলেছেন। প্রেমখণ্ড অংশে কবি বলেছেন, শ্রুতিগত মাত্র রূপসুধা রস বোল, শ্রুতিগত মাত্র রূপসুধা রস বোল, প্রেমের সাগরে শত উঠিল হিল্লোল। শ্রুতিগত মাত্র রূপসুধা রস বোল, শ্রুতিগত মাত্র রূপ সুধা রস বোল, প্রেমের সাগরে শত উঠিল হিল্লোল। প্রেমরূপ মূল প্রেম বিরহের মূল, প্রেমরূপ মূল প্রেম বিরহের মূল। অমৃত মিয়া রস করিল আকুল, অমৃত মিয়া রস করিল আকুল। প্রেমখণ্ড অংশে কবি বলেছেন, শ্রুতিগত মাত্র রূপসুধা রস বোল, প্রেমের সাগরে শত উঠিল হিল্লোল। প্রেমরূপ মূল প্রেম বিরহের মূল, অমৃত মিয়া রস করিল আকুল। পদ্মাবতী কাব্যে বর্ণিত সমাজচিত্রে আমরা জলদস্যুদের দৌরাত্ম্যের কথা জানতে পারি। পদ্মাবতী কাব্যে বর্ণিত সমাজচিত্রে আমরা জলদস্যুদের দৌরাত্ম্যের কথা জানতে পারি। কবি নিজের ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতায় এই ঘটনাকে জীবন্ত করে তুলেছেন। কবির সমসাময়িক কালে বাংলায় মগ জলদস্যুদের আক্রমণের কথা শোনা যেত। এরা অতর্কিত আক্রমণ করে জনসাধারণের মালামাল লুটে নিত। কবি রসাঙ্গ বর্ণনাখণ্ডে এই ঘটনার পরিচয় দিয়েছেন। উপসংহার: পরিশেষে বলা যায়, পদ্মাবতী কাব্যটি তৎকালীন বাঙালি সমাজ সংস্কৃতির জীবন্ত দলিল। কবি আলাওল তার কাব্যে বাঙালি জীবনের লোকাচার, কুসংস্কার, বিশ্বাস, ভক্তি, নীতিবোধ, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চিত্র তুলে ধরেছেন। পরিশেষে বলা যায়, পদ্মাবতী কাব্যটি তৎকালীন বাঙালি সমাজ সংস্কৃতির জীবন্ত দলিল। পরিশেষে বলা যায়, পদ্মাবতী কাব্যটি তৎকালীন বাঙালি সমাজ সংস্কৃতির জীবন্ত দলিল। কবি আলাওল তার কাব্যে বাঙালি জীবনের লোকাচার, কুসংস্কার, বিশ্বাস, ভক্তি, নীতিবোধ, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চিত্র তুলে ধরেছেন। সপ্তদশ শতকের বাঙালি জীবন ও সপ্তদশ শতকের কবি আলাওল তার কাব্যে বাঙালি জীবনের লোকাচার, কুসংস্কার, বিশ্বাস, ভক্তি, নীতিবোধ, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চিত্র তুলে ধরেছেন। সপ্তদশ শতকের বাঙালি জীবন ও সমাজ তার কাব্যে নীতিনিষ্ঠভাবে স্থান পেয়েছে। তাই বলা যায়, পদ্মাবতী কাব্য ১৭ শতকের বাংলার সমাজ ও সংস্কৃতিকে আমাদের সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করেছেন। তাই বলা যায়, পদ্মাবতী কাব্য ১৭ শতকের বাংলার সমাজ ও সংস্কৃতিকে আমাদের সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করেছে। সপ্তদশ শতকের বাঙালি জীবন ও সমাজ তার কাব্যে নীতিনিষ্ঠভাবে স্থান পেয়েছে। তাই বলা যায়, পদ্মাবতী কাব্য ১৭ শতকের বাংলা আর সমাজ ও সংস্কৃতিকে আমাদের সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করেছে।